Hello bondus, welcome back to my channel. Welcome to the new vlog of Thailand, Phuket. আজকে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি থাইল্যান্ডে গিয়ে কি করেছি। পার্ট বাই পার্ট তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো চলো এবারে শুরু করা যাক ভিডিওটা। কলকাতা থেকে 6:40-এর ইন্ডিগো ফ্লাইট ফুকেট যাওয়ার জন্য আমি ধরে নিয়েছিলাম। ফুকেট যাওয়ার জন্য এখন এই ফ্লাইটটাই একমাত্র বেস্ট ফ্লাইট। প্রসঙ্গত বলে রাখি, এটা থাইল্যান্ডে আমার সেকেন্ড ট্রিপ। 2023 সালে আমি থাইল্যান্ডে এসেছিলাম, কিন্তু শুধুমাত্র ব্যাংকক আর পাটায়াতেই ঘুরেছিলাম। দিস টাইম আই এম গোনা এক্সপ্লোর ফুকেট। ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরতে গেলে 2 ঘন্টা আগে চেক ইন করতে হয়, আর 6:40-এ যখন ফ্লাইট টাইমিং হয়, মোটামুটি কখন তাহলে রাত্রিবেলা বেরোতে হয়েছে বলো তো। ঘুম চোখ নিয়ে রগড়াতে একটা লম্বা ঘুম দিয়ে চোখ খুলে উঠে দেখি স্বপ্নের রাজ্যে ঢুকে গেছে আমার ফ্লাইট। বিশ্বাস করবে না, এই জায়গাটার উপর দিয়ে যখন আমার ফ্লাইটটা যাচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি ফ্লাইটের দরজা খুলে ঝাঁপ দিই, এত এক্সাইটেড হয়ে গেছিলাম। তো দেখো ফাইনালি আমি ফুকেটে পৌঁছে গেছি। দেন এখানে এসে আমি ওয়েট করছিলাম আমার ক্যাবের জন্য, আর আমার এত ঠান্ডা লাগছিলো যে আমি গায়ে চাপা দিয়ে দিচ্ছি, বিকজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসগুলো ভীষণ ঠান্ডা থাকে। ওখানে নেমে সবার আগে যেটা আমি করেছিলাম, আমার কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম অ্যান্ড থাইল্যান্ডের একটা সিম নিয়ে নিয়েছিলাম। তারপরে ওখানে ক্যাব সেন্টারে গিয়ে আমি ক্যাব বুক করে রওনা দিয়েছিলাম আমার রিসর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে আমার রিসর্ট ছিল মোটামুটি 1 ঘন্টার মতো রাস্তা, কিন্তু রাস্তা পুরো ফাঁকা ছিল বলে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমার রিসর্টে। আমি ছিলাম আন্দামান্ত্রা স্পা রিসর্টটা জাস্ট অসম, দারুণ। আর আমার বাংলো হচ্ছে এটা। আর বাংলোর নিচে এরকম একটা সুন্দর পন্ড আছে, যেখানে খুব সুন্দর সুন্দর কালারফুল ফিশ আছে। কিন্তু ওখানে ঢুকে একটা ক্যাচাল হয়েছিল, এত বেশি ট্যুরিস্ট ছিল যে প্রায় 1/2 ঘন্টা ধরে আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল রিসেপশনে চেক ইনের জন্য। দেন চেক ইন করার পর আমি যখন আমার রুমের দরজাটা খুললাম, আমার মন আবার খুশি হয়ে গেল। তার কারণ আমার রুমটা ঠিক আমি যতটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর। আমি সি ভিউ রুম বুক করেছিলাম, যাতে আমি আমার ব্যালকনি থেকে সুন্দর সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারি। অ্যান্ড সি, দ্যাটস ইট। এত সুন্দর একটা দৃশ্য কার না ভালো লাগবে বলো তো। সকালবেলা চোখ খুলে এসেই আমি ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখবো বলে। কলকাতার জঘন্য বৃষ্টির ওয়েদার পেরিয়ে যখন এরকম রোদের মধ্যে পড়েছিলাম, কি যে ভালো লাগছিল। আমি চেঞ্জ করে নিয়েছি আর অর্ডার করে নিয়েছি লাঞ্চ। তোমাদেরকে লাঞ্চে দেখাচ্ছি। আজ আমি অথেন্টিক একটা থাই খাবার অর্ডার করেছি। আজ আমি খাবো, কি খাবো এটা ভুলে গেছি, প্যাড থাই চিকেন। আর খাবার একটার নামটা ভুলে যাচ্ছি, কিছু একটা স্যুপ হবে, সেটা আমি এখন খাবো। লেটস শো ইউ গাইজ। এটা একটা স্যুপ আর এটা হচ্ছে প্যাড থাই চিকেন উইথ রাইস। একা একা শ্যুট করা না খুব চাপের ব্যাপার। আপাতত শ্যুট করার মতো আমি কাউকে পাইনি। এরপর রুম সার্ভিস দিতে যেই আসবে তাকে দিয়ে শ্যুট করাবো আমি। আপাতত আমি এটা খাচ্ছি, ভীষণ ইয়াম্মি লাগছে খেতে। এক ধরনের স্যুপ এটা। আমি একদম নতুন ধরনের কিছু একটা। খাওয়া দাওয়া শেষ করে ঝটপট রেডি হয়ে চলে আসলাম পুলে। আমাদের রিসর্টে টোটাল 3টে পুল ছিল, আর এই পুলটা ছিল সব থেকে টপে, আর আমি সব থেকে টপেই থাকতে ভালোবাসি। আর তাছাড়াও এই পুলটা ছিল আমাদের রিসর্টের সব থেকে বড় পুল। তাই দেরি না করে ঝটপট রেডি হয়ে গেলাম আর নেমে পড়লাম পুলে। আমি পুলে স্নান করতে যে কী ভালোবাসি এটা তো তোমরা অনেকেই জানো, যারা যারা আমাকে অনেক আগের থেকে ফলো করো। আর পুলে নেমে এনজয় করতে কে না ভালোবাসে, স্পেশালি এরকম একটা ইন্টারন্যাশনাল রিসর্ট যেখান থেকে এত সুন্দর একটা সি ভিউ দেখতে পাওয়া যায়। কিন্তু একটাই জিনিস যে একটু গায়ে লাগছিলো, সেটা হচ্ছে প্রচণ্ড চড়া রোদ, যার ফলে চোখ একেবারে ঝলসে যাচ্ছিল। তারপর রুমে ঢুকে 1 ঘন্টা একটু ঘুম দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নাইট লাইফ এক্সপ্লোর করতে, যেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ফুকেট কিন্তু ব্যাংকক পাটায়া অপেক্ষা অনেক বেশি এক্সপেন্সিভ। ওখানে মিনিমাম গাড়ি ভাড়াই 300 থাই বাট থেকে শুরু হয়। তো আমি মার্কেটের মধ্যে ঢুকে পড়েছি। ওখানে একটাই মার্কেট, সেটা হচ্ছে বাংলা মার্কেট, যেখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। যারা ক্লাবিং করতে, পার্টি করতে ভালোবাসো, ক্লাবস পেয়ে যাবে। যারা খেতে ভালোবাসো, নানা রকম রেস্টুরেন্ট পেয়ে যাবে। শপিং করতে চাইলে শপিং করতে পারবে। সব কিছু এই বাংলা স্ট্রিটে তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি ক্লাবিং বা পার্টি করতে একদম পছন্দ করি না। আমি চলে গেছিলাম ডিনার করতে, আর ডিনার করতে আমার ইচ্ছে করছিল সি ফুড, তাই জন্য খুঁজে পেয়ে গেলাম সি ফুড মার্কেট।
আগের বার ব্যাংকক পাটায়াতে যা যা করতে পারিনি এবারে ফুকেটে আমি সেইগুলোই করে এসেছি। তার মধ্যে একটা জিনিস হলো প্রচণ্ড পরিমাণে সি ফুড খাওয়া, আর যে সব থেকে এক্সপেন্সিভ সি ফুড যেগুলো সেগুলো সব কিছু ট্রাই করা, অ্যান্ড আমি সেইগুলোই কিন্তু করেছি। সি ফুড মার্কেটে এসেছি, প্রচুর সি ফুড দেখতে পাচ্ছি এখন এখানে, বাট কোনটা খাবো এখন অবধি বুঝতে পারছি না। পিছনে প্রচুর সি ফুড আছে, লবস্টার আছে, হাবি জাবি একদম অনেক কিছু আছে। লেটস সি আদৌ কিছু খাই কি খাই না। তো অতগুলো দোকানের মধ্যে একটা দোকানে দাঁড়িয়ে আমি দরদাম করছিলাম। ওখানে একটা ফিশ কেজি অনুযায়ী দাম হয় আর প্রচণ্ড এক্সপেন্সিভ। ক্রোকোডাইল মিট অর্ডার করেছি, ওয়েট করছি এখন অর্ডারটার জন্য। ফার্স্ট টাইম ক্রোকোডাইল মিট খাবো, এর আগে থাইল্যান্ডে এসে ক্রোকোডাইল মিটে ট্রাই করা হয়নি, বাট এবার আর ছাড়ছ না। এবার আমি বাড়ি থেকে ঠিক করেই এসেছিলাম যে ক্রোকোডাইল মিট খাবো, এই সব থেকে অর্ডার করেছি। তো খেয়ে তোমাদেরকে বলবো ক্রোকোডাইল মিট কেমন খেতে। খেতে খেতে ভাবলাম কিছু একটা ড্রিঙ্ক অর্ডার করি। ওখানে ওপেনলি সবাই ড্রিঙ্ক করে, মদ বা বিয়ার খেতে পারে। আমি যেহেতু খাই না তাই জন্য আমি একটা ব্লু লেগুন অর্ডার করেছিলাম। ভেবেছিলাম একটা ছোটোখাটো কিছু গ্লাস দেবে, কিন্তু আমার হাতে পুরো আস্ত একটা ট্রফি ধরিয়ে দেওয়ার মতো বড় একটা গ্লাস ধরিয়ে দিয়ে চলে গেছিলো। এই পুরোটা এখন আমায় খেয়ে শেষ করতে হবে। তারপরে আমি অর্ডার করেছিলাম একটা হোল বারবেকিউ ভেটকি ফিশ। বারবেকিউ ফিশের জন্য ওয়েট করছিলাম, বারবেকিউ ফিশ এসে গেছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে বারবেকিউ ফিশ। ভেরি সফট, খুব গরমও। ভেটকি মাছ বাঙালি হয়ে মাছ খাবো না, দেওয়া কোনো হয়। দেন আসলো সেই মুহূর্তটা যেটার জন্য আমি ইন্ডিয়া থেকে অপেক্ষা করতে করতে গেছি। লবস্টার, কিং সাইজ লবস্টার, যেটা আমি একাই খাবো, যেটাকে চিজ দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। দেখতে যতটা ইয়ামি, খেতে তার থেকেও অনেক বেশি ইয়ামি ছিল। ট্রাস্ট মি, এই ভিডিওটা এডিট করতে করতে এখন আমার জিভে জল চলে আসছে। এই লবস্টারটাকে না কিছুটা আমার হেটার্সের মতো দেখতে, মাথাটা দেখতে মনে হয় যেন অনেক কিছু আছে, কিন্তু আসলে ফাঁপা। খাওয়া দাওয়া শেষ করে একটু ক্লাবসগুলো দেখছিলাম, যেখানে ভিতরে যাওয়ার আমার কোনো মাত্র ইন্টারেস্ট ছিল না। তাই জন্য পুরো স্ট্রিটটাতে লম্বা করে হেঁটে হেঁটে দেখলাম কী কী দেখতে পাওয়া যায়। সব কিছু দেখার পর মনে হলো এখানে আমার ইন্টারেস্টের আর কোনো জিনিস নেই, এবার আমি হোটেলে ফিরি। দেন ওখান থেকে একটা টুকটুক বা টোটো বা কি বলে জানি না, ওটা একটা ধরে নিলাম। সেই সেম ভাড়াই আমার পড়লো 300 বাট। টুকটুকে আস্তে আস্তে একটা কথা ভাবছিলাম, ওখানে আমি যে কদিন ছিলাম লোকাল মার্কেটে, ওখানকার লোকাল লোকেরা সবাই আমাকে থাই গার্ল ভেবেছে, বলে নাকি আমাকে ওদের মতো দেখতে। রিয়েলি বিদেশের রাস্তাঘাট দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু এই ব্যাংকক পাটায়া থাইল্যান্ডের কিছু কিছু জায়গায় একেবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই মতো। তো এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, ফুকেট থেকে যখন আমরা ফিফি আইল্যান্ড যাব সেই বুকিংটা কিন্তু আমাদেরকে একদিন আগেই করে নিতে হবে। আর এই বুকিং কাউন্টারগুলো কিন্তু ফুকেটের রাস্তাঘাটে অনেক জায়গাতেই দেখতে পাবে, কিন্তু বুকিং করবার আগে ভালো করে দরদাম করে নিই, ওরা কিন্তু প্রচণ্ড বেশি চার্জ করার চেষ্টা করবে। সো ফিফি আইল্যান্ডের ব্লগ অ্যান্ড নেক্সট আমি কী কী করলাম সব কিছু পরে ব্লগসগুলোতে নিয়ে আসবো। আজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।